প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার শুরু করছি। তো আমরা গত লাস্ট ক্লাসে আমরা অভিকর্ষ ত্বরণ জি এর যে ভেরিয়েশন হয়, পরিবর্তন হয় জি এর মানের, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা সেখানে ৩টা পয়েন্ট আমরা আলোচনা করেছি। ১ নাম্বার পয়েন্ট ছিল যে পৃথিবীর আকৃতিগত কারণে জি এর মানের একটা পরিবর্তন হয় বা ভেরিয়েশন হয়। ২ নাম্বার যে কারণটা আমরা ব্যাখ্যা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা উপরে যাই, উপরের দিকে যাই, অর্থাৎ উচ্চতর কোনো স্থানে যদি আমরা যাই, সেক্ষেত্রে জি এর মানের যে ভেরিয়েশনটা হয় সেটা আমরা এই সমীকরণটা দিয়ে বের করেছিলাম। তোমাদের একটু মনে আছে কিনা আমি একটু লিখতেছি, দেখো। জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু ছিল জি এম ডিভাইডেড আর প্লাস এইচ হোল স্কয়ার। এই সমীকরণটা দিয়ে আমরা বের করতে পারি পৃথিবী পৃষ্ঠ হতে যে কোনো উপরে যে কোনো স্থানে আমরা জি এর মানটা এই সমীকরণ ব্যবহার করে বের করবো। যেখানে আমরা এইচটাকে কি ধরেছিলাম যে এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর সেন্টার থেকে পৃষ্ঠের যে দূরত্ব এটাকে আমরা ব্যাসার্ধ আর নামকরণ করি, আর পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে যে কোনো বিন্দুর যে দূরত্ব এটাকে আমরা নামকরণ করি এইচ। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এইচ উচ্চতায় জি এর মান বের করার জন্য আমরা এই সমীকরণটা ইউজ করব। এবার সাথে সাথে আমরা এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে আর প্লাস এইচ যেটা, এটাকে যদি আমরা একটা আলাদা নামকরণ করি, ধরো আর প্লাস এইচ দ্যাট ইজ ইকুয়াল টু আমরা যদি নামকরণ করি ডি, তাহলে ফাইনালি আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি জি এম ডিভাইডেড ডি স্কোয়ার। তো জি হচ্ছে কনস্ট্যান্ট, এম হচ্ছে পৃথিবীর ভর, সেটাও কনস্ট্যান্ট। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি না যে জি প্রাইম সমানুপাতিক 1/d স্কোয়ার। তার মানে অভিকর্ষ ত্বরণ কি হচ্ছে বলো? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তন হচ্ছে। তো এখন বলো তো, আমরা যদি উপরের দিকে যাই তাহলে বলো তো আর এর মানটা তো কনস্ট্যান্ট, তাই না? কিন্তু এইচ এর মানটা কি হবে? বৃদ্ধি পাবে। তো এইচ যদি বৃদ্ধি পায়, আর কনস্ট্যান্ট, বাট এইচ এর মান যদি বৃদ্ধি পায়, তাহলে ডি এর মানটাও কি হবে বলো? বৃদ্ধি পাবে। তো ডি এর মান বৃদ্ধি পেলে তাহলে জি এর মানটা কি হবে? জি প্রাইমের মানটা কি হবে বলো? কমবে। কমে যাবে। তার মানে আমরা কি শিখলাম? যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে সেক্ষেত্রে জি এর মানটা কমে যায়। এটা আমরা গত দিনে ম্যাথমেটিক্যালি আমরা ব্যাখ্যা করেছি এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও আমরা সলিউশন করেছি। এবার সেক্ষেত্রে কিভাবে কমে যায় সেটাই এই যে লাস্টের এই সমীকরণটাতে বলা হচ্ছে যে অভিকর্ষ ত্বরণটা হচ্ছে দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক হারে কমে যাবে। তো এটা হচ্ছে উপরে কোনো স্থানে গেলে পরিবর্তনটা হচ্ছে এটা। এবং সেখানে আমরা সিম্পলিফাই করে একটা সমীকরণ বের করেছিলাম, সেটাও আমি একটি লিখতেছি তোমাদের সুবিধার জন্য। জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2h ডিভাইডেড আর হোল ইনটু কত ছিল? জি। এটা আমরা সিম্পলিফাই করে কিছুটা এইচ এর মান ছোট বিবেচনা করে আমরা এই সমীকরণ আমরা পেয়েছিলাম, এবং এই সমীকরণ ব্যবহার করে কিভাবে অঙ্ক করতে হয় সেটাও কিন্তু আমরা জেনেছি। আচ্ছা, এবারে যদি আমরা পৃথিবীর পৃষ্ঠ হতে গভীরে যাই, সেটা আমরা শুরু করেছিলাম, লাস্ট পর্যন্ত এসেছিলাম কিন্তু শেষ হয় নাই। তো সেই চিত্রটা যদি আমি আবার একটু ড্রয়িং করতে চাই, ধরো এটা হচ্ছে সে পৃথিবীর পৃষ্ঠ, নামকরণ করলাম এ বিন্দুই হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। আমরা এখন পৃথিবীর পৃষ্ঠ থেকে, সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা কি নামকরণ করব? আর নামকরণ করব। তো আমরা ভিতরে যে কোনো বিন্দুতে যদি আমরা অভিকর্ষ ত্বরণের মানটা বের করতে চাই, ধরো বি বিন্দুতে আমরা বের করতে চাই, তাহলে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে কোথায় গেলাম? ভিতরের দিকে যাচ্ছি। তো পৃথিবী পৃষ্ঠ থেকে ভিতরের দিকে যে দূরত্ব বা কত গভীরে যাচ্ছি, এটাকে আমরা নামকরণ করলাম ধরো এইচ। তো তাহলে সেক্ষেত্রে এখনো বস্তুটা যখন এ তে ছিল তখন তোমার সেন্টার থেকে কত দূরে অবস্থান করেছিল? সেটা হচ্ছে তোমার ও এ। ও এ, যেটাকে আমরা নামকরণ করতে পারি পৃথিবীর ব্যাসার্ধ আর দূরত্বে ছিল। আর যখন বি বিন্দুতে যাবে তখন ওই বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরত্বে থাকবে? ওবি দূরত্বে থাকবে। সেটা কত বলতো? সেটা কি আমরা বলতে পারি না? তাহলে এটা হচ্ছে আর মাইনাস এইচ। তো এইটা আমরা ফাইনালি ক্যালকুলেশন করে আমরা এ বিন্দুতে যেটা পেয়েছিলাম, একটু শর্টকাট লিখবো, হ্যাঁ, গতদিনে দেখানো হয়েছে। এ বিন্দুতে ছিল জি ইকুয়াল টু, আমি সিম্পলিফাইড যে সমীকরণ সেটা আমরা লিখবো 4/3 পাই রো ক্যাপিটাল জি ইনটু আর। এটা ছিল সমীকরণ নাম্বার 1। আর বি বিন্দুতে ছিল, মনে আছে কারো? বি বিন্দুতে জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু 4/3 পাই রো ক্যাপিটাল জি ইনটু কত ছিল বলো? আর মাইনাস এইচ। সমীকরণ নাম্বার 2। তো এখানে আমার একটি কথা আছে, কথাটা হচ্ছে এই যে 2 নং সমীকরণটাকে যদি আমি একটু ব্যবহার করতে চাই, তাহলে বলো তো 2 নং সমীকরণ থেকে আমি এটা লিখতে পারি কিনা বলো তো? জি প্রাইম সমানুপাতিক ডি। আমি এখানে ধরে নিচ্ছি যে আর মাইনাস এইচ দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা ধরে নিলাম এই দূরত্বটাকে আমরা নামকরণ করলাম ডি দিয়ে। তাহলে এখন বলো 4/3 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, রো হচ্ছে
তোমার গড় ঘনত্ব যেটা বা সুষম ঘনত্ব সেটাও কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট। তাহলে এই সবগুলো রাশি কি হয়ে যাচ্ছে বলো তো? কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি আর মাইনাস এস কে আবার কি নামকরণ করেছি? ডি নামকরণ করেছি। তো সেই ক্ষেত্রে দেখো এখন বলো এই ক্ষেত্রে জি এর মানটা ডি এর সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে বলো? সমানুপাতে। তার মানে ডি এর মান যদি বৃদ্ধি পায় জি এর মান বেড়ে যাবে, আর ডি এর মান যদি কমে যায় জি এর মান কি হবে? কমে যাবে। জি এর মানও কমে যাবে। আচ্ছা এখন বলো তো লামিয়া বলো আমরা পৃথিবীর পৃষ্ঠ এ থেকে এখন আমরা ভিতরের দিকে যাব, গভীরের দিকে যাব। লামিয়া কি শুনতে পাচ্ছ? রেসপন্স করো। আচ্ছা পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা গভীরে অর্থাৎ আমরা ভিতরের দিকে যাচ্ছি, সেই ক্ষেত্রে বলো তো এইচ এর মানটা কি হতে থাকবে বলো? তুমি নিজে একটু চিন্তা করে উত্তর দাও, চিত্র থেকে বলো। আচ্ছা একটু ভালো করে রেসপন্স করো। সাবরিন আফরোজ বলো আমরা যদি এ থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে সেন্টারের দিকে যাই তাহলে এইচ এর মানটা কি হতে থাকবে? এইচ এর মান বৃদ্ধি পাবে। এইচ এর মানটা বৃদ্ধি পেতে থাকবে। নাও লুক এট দ্য ইকুয়েশন। এইচ এর মান যদি বৃদ্ধি পায়, আর তো কনস্ট্যান্ট, পৃথিবীর ব্যাসার্ধ কনস্ট্যান্ট, তো এইচ এর মান যদি বৃদ্ধি পায় তাহলে আমরা ওই ধ্রুব মান থেকে এইচ এর মানটা যদি মাইনাস করি তাহলে ডি এর মানটা কি হবে? কমে যাবে না বৃদ্ধি পাবে বলো? এইচ বৃদ্ধি পেলে ডি এর মানটা কমে যাবে। সো হোয়াট উইল হ্যাপেন টু দ্য ভ্যালু অফ জি? জি এর মানও কমে যাবে। জি এর মানটাও কমে যাবে। তাহলে আমরা কি শিখলাম বলো? যে আমরা যদি পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরের দিকে যাই সেক্ষেত্রে জি এর মানটা কমে যাচ্ছে। এটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। এবং কিভাবে কমে যাচ্ছে? দূরত্বের সমানুপাতিক হারে কমে যাচ্ছে। আর উপরেরটার ক্ষেত্রে কি ছিল দেখো, উপরেরটা আমি সমীকরণগুলো লিখেছি একটা কারণ আছে। উপরেরটার ক্ষেত্রে হ্যাঁ দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তন হচ্ছে, আর এই জায়গায় জি এর মানটা দূরত্বের সাথে সমানুপাতিক হারে পরিবর্তন হচ্ছে। এই দুটার পার্থক্যটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো। এই দুটা নিয়ে একটা লেখচিত্র আছে, এই লেখচিত্র আমি যাব একটু পরেই যাব। তাহলে একটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক উপরের ক্ষেত্রে, উপরে যখন আমরা যাব, আর যখন আমরা গভীরে যাব তখন সেক্ষেত্রে জি এর মানটা দূরত্বের সমানুপাতিক। সো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। যখন গভীরে যাচ্ছি এইচ এর মানটা কি পৃথিবীর পৃষ্ঠ থেকে হিসাব হবে না কেন্দ্র থেকে? পৃষ্ঠ থেকে। এই যে দেখো আমরা কোথা থেকে নিচ্ছি, পৃষ্ঠ থেকে গভীরের দিকে যাব, সেন্টারের দিকে যাব, পৃথিবীর পৃষ্ঠ থেকে সেন্টারের দিকে যাব। তো সেক্ষেত্রে এইচ এর মানটা বাড়তে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। এইচ এর মান বাড়ার অর্থই হলো ডি এর মান কমে যাবে, আর ডি এর মান কমে যাওয়ার অর্থ হলো জি এর মান কমে যাবে। জি এর মান কমে যাওয়া। তাহলে আমরা কি দেখলাম যে পৃথিবী পৃষ্ঠে তাহলে জি এর মানটা সবচেয়ে বেশি। পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা উপরে যাই সেক্ষেত্রে জি এর মান কমে, গভীরে গেলেও কি হয়? জি এর মান কমে যায়। কিন্তু দুইটা কমে যাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে একটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আর গভীরে গেলে সেটা হচ্ছে দূরত্বের সমানুপাতিক। আমরা লেখচিত্রে যাব একটু পরে। তো তার আগে আমরা আরেকটা সমীকরণ গত লাস্ট ক্লাসে বের করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা আচ্ছা 2 নং সমীকরণ থেকে আমরা 1 নং দিয়ে মনে হয় ভাগ করেছিলাম গত লাস্ট ক্লাসে। তো 2 নংকে যদি 1 নং দিয়ে ভাগ করা হয় তাহলে তোমরা নিজেরাই বলো জি প্রাইম ডিভাইডেড কি হবে? জি হবে। আর অনেকগুলো রাশি দেখো কাটাকাটি হবে, তো কাটাকাটি হলে ফাইনালি কি পাচ্ছি আমরা এখানে বলো? আর মাইনাস এইচ ডিভাইডেড কত? আর যে কনস্ট্যান্ট রাশিগুলো আছে সেটা সমীকরণে আছে, উপরে নিচে কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে? তো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি বলো? 1 মাইনাস এইচ ডিভাইডেড আর, এটা লিখতে পারি কিনা এটা আমাকে বলো। হ্যাঁ স্যার। এবারে তাহলে আমরা সিম্পলিফাই করলে দেখো জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর হোল ইনটু আমরা কত লিখতে পারি? জি লিখতে পারি। এখন তোমরা নিজেরা একটু চিন্তা করে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই অঙ্কগুলো কিন্তু তোমরা করবে সব, আমি সবগুলো ক্লাসে করানো সম্ভব নয়। তো এইটা হচ্ছে আমরা যখন গভীরে যাব তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতেছি, আর আমরা যখন উপরে যাচ্ছি তখন আমরা কোন ফর্মুলা আমরা পেলাম? জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2h ডিভাইডেড আর হোল ইনটু যে সিম্পলিফাই যে সমীকরণ আমরা পেয়েছিলাম সেটা আমরা এখানে লিখতেছি। এটা হচ্ছে উপরে গেলে। তো এখন বলো তো এই দুইটা সমীকরণের দিকে একটু তোমরা খেয়াল করো এবং আমার প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। দেখো দুইটা সমীকরণ কিন্তু প্রায় কাছাকাছি কিন্তু একটু পার্থক্য আছে, এবং সেই কি পার্থক্য বলো? হ্যাঁ উপরে গেলে 2h বাই আর, আর নিচে গেলে h বাই আর। তো এই যে 2h বাই আর আর h বাই আর, এইটা দিয়ে আমরা কি ব্যাখ্যা করতে পারি জানো? আমরা যদি একই পরিমাণ দূরত্ব অর্থাৎ h এর মানটা ধরো আমরা 5 কিলোমিটার ধরো আমরা একবার উপরে গেলাম,
আবার একটা সময় 5 কিলোমিটার আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরে গেলাম। সেম সেম দূরত্ব, কিন্তু একবার আমরা উপরে গেলাম আর একবার গভীরে গেলাম। তো দুই ক্ষেত্রে তো জি এর মান কমে যাবে, কিন্তু কোন ক্ষেত্রে বেশি কমে যাবে বলো তো? নিচে নিচে নাম স্যার, না উপরে উপরে যাওয়ার স্যার, ক্ষেত্রে উপরে কমে যাবে। এখানে উপরে দেখো যাওয়ার উপরেটার ক্ষেত্রে 2h/r আছে, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ স্যার। 2h/r থাকার কারণে এখানে একটা বড় মান কিন্তু 1 থেকে মাইনাস হয়ে যাবে। আর বামেরটার ক্ষেত্রে শুধু h/r আছে। এই ক্ষেত্রে h/r এর যে মান পাবে আর 2h/r এর মান কি একই হবে, নাকি 2h/r এর মানটা বড় হবে? বড় হবে। তো সেক্ষেত্রে বড় হলে বড় হবে। 1 থেকে মাইনাস হয়ে যাচ্ছে না? তাহলে আমরা কি সামারি হ্যাঁ স্যার। ড্রয়িং করতে পারি বলো? সাবা বলো, সামারিটা ড্রয়িং করো যে আমরা যদি সমপরিমাণ দূরত্ব উপরে যাই স্যার বা নিচে উপরে যাই তাহলে কি হবে? উপরে যাওয়ার সময় বেশি পরিমাণে কমবে। হ্যাঁ, আর নিচে যাওয়ার ক্ষেত্রেও জি। কমবে, কিন্তু সেটা উপরের তুলনায় কম কমবে। দ্যাট ইজ দ্য কম। বেসিক ডিফারেন্স। তাহলে এই অঙ্কগুলো তোমরা করবে, হ্যাঁ, সমপরিমাণ দূরত্ব উপরে একবার মান নিবে, এইচ এর মান এই যে 5 কিলোমিটার নিয়ে অঙ্কটা করে নিবে, তোমরা বাসায় করবে। এগুলো তোমরা একটু করতে হবে, হ্যাঁ। আমি সবগুলো ক্লাস আর করানো সম্ভব নয়, আমাদের সিলেবাসটা শেষ করতে হবে। তো তাহলে আমরা এখানে উপরে গেলেও জি এর মান কমে, নিচে গেলেও জি এর মান কমে। নাও এবারে যদি আমরা বলো তো পৃথিবীর সেন্টার থেকে, পূজাবনী বলো, পৃথিবীর পৃষ্ঠ থেকে এ থেকে যদি আমরা সেন্টারে যাই, খেয়াল করো চিত্র থেকে বলো, এ থেকে যদি আমরা সেন্টার ও তে যাই তাহলে এইচ এর মানটা কত হবে বলো? ক্যাপিটাল আর। এইচ এর মানটা ব্যাসার্ধের সমান হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তুমি নিজেই বলো এখন, এই অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে, অর্থাৎ আমরা যখন এ থেকে কোথায় যাচ্ছি, সেন্টারে যাচ্ছি, তখন আমরা এই এইচ এর মানটা কার সমান পেয়ে যাব? ব্যাসার্ধের সমান পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে এই গভীরের যে ফর্মুলাটা আমরা পেয়েছি সেখানে আমরা ওই মানটা অ্যাপ্লাই করব, এইচ এর মানটা। তাহলে জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ এর পরিবর্তে আর ডিভাইডেড আর হোল ইনটু কত আমাদের আছে ওখানে জি, দ্যাট ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে কি শিখলে বলো? পৃথিবীর কেন্দ্রে, আমরা পৃথিবীর কেন্দ্রে যখন যাচ্ছি সেক্ষেত্রে যেহেতু এইচ এর মানটা আর সমান হয়ে যাচ্ছে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0। সেই ক্ষেত্রে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মানও কি হবে? 0 হবে। তো অভিকর্ষ ত্বরণ 0 হওয়ার অর্থ কি? তাহলে কোন একটা বস্তুর ওজনও সেখানে কি হবে বলো তো? 0 হবে। কি সবাইকে বুঝতে পেরেছো? আমার কথাগুলো কি নিতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখলাম যে উপরে গেলেও জি এর মান কমে, নিচে গেলেও জি এর মান কমে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে শিখলাম যে সমপরিমাণ দূরত্ব যদি আমি উপরে যাই বা নিচে যাই সেক্ষেত্রে দুই ক্ষেত্রে জি এর মান কমবে, কিন্তু সবচেয়ে বেশি কমবে কোন ক্ষেত্রে? উপরের দিকে যাওয়ার ক্ষেত্রে, কেননা ওখানে 2h/r ফ্যাক্টর কি আছে। তাহলে এই কনসেপ্ট গুলো ব্যবহার করে কিছু অঙ্ক তোমরা ম্যাথমেটিক্যালি করে নিবে বাসায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে শিখলাম যে পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ পৃষ্ঠ থেকে যদি আমরা পৃথিবীর সেন্টারে যাই সেই ক্ষেত্রে আমাদের জি এর মানটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। এবারে চলে এসে আমরা লেখচিত্রের দিকে যাব। লেখচিত্রে আমরা একটা পেয়েছি তোমার জি প্রাইম দ্যাট ইজ সমানুপাতিক 1/d², এটা কোথায়? উপরে। আর আরেকটা আমরা পেয়েছি জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু ডি, জি প্রাইম সমানুপাতিক ডি, এটা কোথায়? গভীরে। আচ্ছা, এবারে চলে এসো, এখন আমরা লেখচিত্রটা কিভাবে ড্রয়িং করছি একটু ভালো করে খেয়াল করো, তোমরা একটু বোঝার চেষ্টা করো, এখান থেকে উত্তর প্রশ্ন পরীক্ষায় হয়। এটা দূরত্ব আর, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ অভিকর্ষ ত্বরণ জি, এটা হচ্ছে তোমার 0। আচ্ছা, আমি বাম পার্শ্বে পৃথিবী ড্রয়িং করলাম, এটা হচ্ছে পৃথিবী। তো পৃথিবীর সেন্টারটা হচ্ছে তোমার এই যে মাঝখানে ও বিন্দুটাই হচ্ছে তার সেন্টার। আচ্ছা, এখন বলো তো ও বিন্দু থেকে যদি আমি আস্তে আস্তে পৃথিবীর পৃষ্ঠের দিকে যাই তাহলে কি হবে? পৃষ্ঠ থেকে বাইরের দিকে যাব, তাহলে কি হবে বলতে থাকো এখন। আর পৃষ্ঠ আর এর মান পর্যন্ত দূর থেকে বাড়বে। ত্বরণ বৃদ্ধি পাবে, আর পৃষ্ঠ থেকে বাইরে গেলে কমবে। জি আচ্ছা, কমতে থাকবে। আচ্ছা, তাহলে এখন বলো আমি যদি পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে যাচ্ছি তাহলে জি এর মান কি হবে? বাড়বে। বাড়বে। কিভাবে বাড়বে? স্যার, সমানুপাতিক হারে। টি প্রাইম সমানুপাতিক ডি হারে। এই যে এটা হচ্ছে ভিতরে, কিন্তু হ্যাঁ পৃথিবীর পৃষ্ঠ থেকে সেন্টার থেকে পৃষ্ঠের দিকে যাওয়া মানে কি আমরা পৃথিবীর ভিতরে আছি। তো ভিতরে থাকলে জি এর মানটা কিভাবে পরিবর্তিত হয়? দূরত্বের সমানুপাতিক। তার মানে লেখচিত্রটা কি হবে বলো? বক্ররেখা হবে নাকি সরল রেখা হবে? মূলবিন্দুগামী তাহলে মূলবিন্দুগামী হ্যাঁ, সেন্টারে 0 হলো, এবার এরকম মূল বিন্দুগামী একটা সরল রেখা হবে। এই জায়গাটাই বলো তো আমরা একদম পৃথিবীর পৃষ্ঠে চলে এলাম। তো এখন বলো তো এই পয়েন্টটা দূরত্ব কত হবে বলো? এই জায়গার দূরত্বটা কত হবে? আর ছোট হাতের আর দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে? ক্যাপিটাল আর, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। নাও
এবার আমরা কোথায় যাচ্ছি? পৃথিবীর পৃষ্ঠ থেকে বাহিরের দিকে যাচ্ছি, তাহলে জি এর মান কি হবে? কমে যাবে। কিন্তু কি বলো, কিন্তু কি বলো? আর এর মান বাড়বে। আর এর মান মানে ডি এর মানটা বাড়বে, আর এর মান বাড়বে। আর এর মান বাড়বে। তো আর এর মান বাড়া মানে কি বলো? জি এর মান কি হবে? কমে যাওয়া। কমে যাওয়া। কিভাবে কমে যাওয়া? অনেক স্যার বর্গের ব্যস্তানুপাতে। বর্গের ব্যস্তানুপাতিক। বাম পাশের সমীকরণ এনে কিন্তু আমি লেখচিত্র ড্রয়িং করছি, তোমাদের চোখের সামনে দেখাচ্ছে এইগুলো। বর্গের ব্যস্তানুপাতিক হারে কমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এটা কি সরলরেখা হয় নাকি বক্ররেখা হয়? বক্ররেখা। বক্ররেখা হবে। এইগুলো লেখচিত্রে কিন্তু করানো হয়েছে, এগুলো দেখবে। আয়তাকার বক্ররেখা। হ্যাঁ, এইরকম বক্ররেখার মধ্যে সমীকরণ তৈরি। একটা সময় শূন্য হবে, শূন্যটা আমরা দেখাবো না, আমরা এই পর্যন্ত যাই, এই পর্যন্ত গেলাম। তাহলে এখন বলো, আমার এই বিন্দুগুলো যদি নামকরণ করি, এটা ধরো এ আর এইদিকে আমরা নামকরণ করলাম ধরো তোমার বি। তো বলো তো ও থেকে এ বিন্দুতে যাওয়ার আগে আমরা কোথায় ছিলাম? পৃথিবীর ভিতরে ছিলাম, তাহলে এটা হচ্ছে ইনসাইড, এটা হচ্ছে ভেতরে। আর এতে যখন যাব তখন আমরা কোথায় পৌঁছে যাব বলো? পৃথিবীর কোথায়? পৃথিবী পৃষ্ঠ। আর যখন আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে যাব তখন সেটা কোথায় হবে? বাহিরে। এই লেখচিত্রটার ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে বলো। স্যার এই তো এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ বনাম দূরত্ব লেখচিত্র। তাহলে ভিতরের ক্ষেত্রে ওটা সমানুপাতিক হারে পরিবর্তন হবে, আর বাহিরে যখন যাবে তখন সেই ক্ষেত্রে দূরত্বের ব্যস্তানুপাতিক হারে সেটা কি হবে? কমে যাবে। সো দিস ইজ দ্য গ্রাফ তোমার জি ভার্সাস আর। তাহলে এটা আমরা মোটামুটি জেনে গেলাম। এবার তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার গ্রাফের শুরুতে কি আমরা কেন্দ্র হ্যাঁ, স্যার। থেকে জি স্যার শুরু। একটু হ্যাঁ, সেন্টার থেকে নিয়েছি। সেন্টারে জি এর মান কত? 0। তো সেন্টার থেকে আমরা এখন কোথায় যাব? পৃথিবীর পৃষ্ঠের দিকে যাব। তাহলে তোমার দূরত্বের মান বাড়তে থাকবে, ডি এর মান বৃদ্ধি পাবে, জি এর মানটাও বৃদ্ধি পাবে। তাহলে ভাই বৃদ্ধি পেতে পেতে আমরা এই পয়েন্টে গেলাম, পৃষ্ঠে চলে গেলাম। পৃষ্ঠে জি এর মানটা তাহলে সবচেয়ে বেশি। এরপরে যদি আমরা পৃষ্ঠ থেকে আবার উপরের দিকে যাই, সেক্ষেত্রে জি এর মান কমবে। কিভাবে কমবে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে কমে যাবে। So this is the graph. বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দুইটা কারণ দেখলাম। একটা হচ্ছে তোমার কি কারণ? ওই যে উচ্চতার কারণ, আর আরেকটা হচ্ছে গভীরতার কারণে। তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম। এই লেখচিত্রগুলো সবগুলো মাথায় রাখবে। আমি কিছু প্রশ্ন আজকে অঙ্ক করাবো পরে, একটু পরে আরো কয়েকটা থিওরি আগে করিয়ে নিই। এবারে চলে আসো, পৃথিবী কি স্থির না গতিশীল বলো তো? ঘূর্ণনশীল বলো। ঘূর্ণনশীল। তাহলে ঘূর্ণনের কারণে কি বল তৈরি হয়? তোমরা নিজেরা এখন উত্তর দাও, এগুলো করানো হয়ে গেছে। কেন্দ্রমুখী। কেন্দ্রবিমুখী। কেন্দ্রমুখী বা বিমুখী বল তৈরি হবে, তাই না? তো ঘূর্ণনের কারণে তাহলে এই যে এখানে কেন্দ্রমুখী বল যে তৈরি হচ্ছে বা বিমুখী বল তৈরি হচ্ছে, তো এই কেন্দ্রমুখী বল কে তৈরি করবে বলো তো? এই কেন্দ্রমুখী বল যদি আমি নিষ্ক্রিয় করতে না পারি, তাহলে কোথায় চলে যাব আমরা? পৃথিবীর পৃষ্ঠ থেকে কিন্তু ছিটকে পড়ে যাব, আমরা বাইরের দিকে চলে যাব, আমরা হাওয়ায় উঠতে থাকবো। তাহলে ঘূর্ণনের কারণে আমার প্রত্যেকটা বস্তুরই কি আছে? এটা ভর আছে। তো ভর থাকার কারণে এই বস্তুটার একটা কি আছে বলো তো? ওজন আছে, W=mg। এই ওজনের কিছু অংশ তোমার কি হয়? ঘূর্ণনের কারণে যে কেন্দ্রমুখী বল লাগবে আমার, সেই কেন্দ্রমুখী বলের কিছু অংশ, তোমার ওজনের কিছু অংশ ওই কেন্দ্রমুখী বলকে নিষ্ক্রিয় করতে গিয়ে ব্যয় হয়। তো কেন্দ্রমুখী বল তো আমরা জানি, কেন্দ্রমুখী বল Fc কত জানি আমরা বলো? mv²/r। mv²/r। হ্যাঁ, আমরা এটাও লিখতে পারি m⍵²r। এটাও কিন্তু আমরা জানি, কারণ আমরা জানি যে v = ω/r। তো এই যে কেন্দ্রমুখী যে বলটা, এই বলটা কে যোগান দিবে? কে যোগান দিবে? উত্তর হচ্ছে তোমার যে ওজন, এই যে W=mg। অভিকর্ষ। হ্যাঁ, এই যে অভিকর্ষ বল, ওজন বলো তো, এই যে ওজন অভিকর্ষ বল বলতে পারো। তো এই ওজনের কিছু অংশ কি হবে বলো তো? এই কেন্দ্রমুখী বলকে যোগান দিতে গিয়ে ওজনের কিছু অংশ কমে যাবে। এখন বলো তো, ওজন যদি কমে যায়, তোমাদের চিন্তা করে উত্তরটা দিতে হবে। W=mg। তো ওজন কমে যাচ্ছে, ডাব্লুর মানটা কমে যাচ্ছে, তাহলে কি এম কমে যাবে? না স্যার। না স্যার কে কমে যাবে তাহলে বলো? জি তাহলে হবে কমে যাবে। তাহলে ফিজিক্যাল ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম, আমি ম্যাথমেটিক্সে যাবো এখনই। তাহলে ঘূর্ণনের কারণে জি এর মান কেন কমে যায় বলো? স্যার ওজনের কিছু অংশ কেন্দ্রমুখী বলের যোগান দিতে। হ্যাঁ, তাহলে ঘূর্ণনের কারণে অবশ্যই আমার এখানে একটা কেন্দ্রমুখী বল তৈরি হবে। তাহলে এই কেন্দ্রমুখী বলকে আমার নিষ্ক্রিয় করতে হবে বা যোগান দিতে হবে। তো কেন্দ্রমুখী বল কে যোগান দিবে? উত্তর হচ্ছে ওই বস্তুটার যে ওজন থাকবে,
সেই ওজনের কিছু অংশ তোমার এই কেন্দ্রমুখী বলকে যোগান দিতে গিয়ে ব্যয় হয়ে যায়, ফলে ওজন কমে যায়। আমরা জানি যে ভর যেহেতু কনস্ট্যান্ট, ওজন কমে যাওয়ার কারণে তাহলে জি এর মানের তোমার কি হয়, পরিবর্তন হয়, তথা জি এর মানটা কমে যায়। So that is the physical explanation. Now what is the mathematical explanation? আমি এখানে একটা চিত্র ড্রয়িং করছি, আমি একটু দ্রুত আগাবো, খুব বেশি সময় এখানে নিব না, 3-4 মিনিট আমি সময় নিব এখানে। এটা ধরো পৃথিবী, এটা পৃথিবী। তো পৃথিবী কাকে কেন্দ্র করে ঘুরছে এগুলো তো তোমাদের জানা থাকার কথা। পৃথিবী কাকে কেন্দ্র করে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে বলো? এটা উপরের দিকে নর্থ, আর পশ্চিম থেকে পূর্বে। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। তো পৃথিবী এই যে উত্তর দক্ষিণ মেরুকে কেন্দ্র করে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু ঘূর্ণনশীল। তো এখন আমরা, এটা হচ্ছে পৃথিবীর সেন্টার, আমি একটা শর্টকাট দেখানোর চেষ্টা করব, খুব বেশি সময় এখানে নিব না। ধরো এই পয়েন্টে তোমার অবস্থান, ধরো তুমি এই জায়গায় অবস্থান করতেছো, তো তোমার ভর হচ্ছে ধরো এম কেজি, আর পৃথিবীর ভর তো ক্যাপিটাল এম। তো বলো তো আমরা এই ও থেকে এম পর্যন্ত যোগ করে দিলে যে দূরত্বটা পাবো, এটা কি বলো তো? পৃথিবীর ব্যাসার্ধ না? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এই এম কেজি ভরের এই বস্তুটা আমার এই যে তোমার পূর্ব পশ্চিমের সাথে তথা পূর্বের সাথে কত অ্যাঙ্গেল অবস্থান করছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা নামকরণ করলাম ধরো তোমার থিটা। ওকে, এখন আমরা গাণিতিক সুবিধার জন্য আমরা এখানে একটা পথ কল্পনা করব। সেই পথটা হচ্ছে, পৃথিবীটা যেহেতু অনেক বড় একটা তোমার গোলক, অনেক বড় একটা গোলক, তো সেখানে আমরা উপরের দিকে একটা বৃত্তাকার পথ কল্পনা করবো, এটা আমাদের গাণিতিক সুবিধার জন্য। তাহলে আমরা এখানে আরেকটা বৃত্তাকার পথ কল্পনা করতেছি। 3 ডাইমেনশনাল পিকচার দেখাইতে পারলে ভালো হতো, এখানে দেখানো সম্ভব না। তো আমরা এখানে এই বৃত্তের যে ব্যাসার্ধ, এটাকে আমরা নামকরণ করলাম ছোট হাতের আর। এই ব্যাসার্ধটাকে আমরা নামকরণ করছি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই ব্যাসার্ধকে আমরা নামকরণ করব ছোট হাতের আর, ছোট হাতের আর। আচ্ছা, আর এখন এই বিন্দুগুলো যদি আমরা নামকরণ করি, ধরো ওটা ও, এটা হচ্ছে ধরো তোমার পি, আর এটাকে আমরা নামকরণ করলাম কিউ। তো বলো তো ওপি সমান কত লিখতে পারি আমরা, বলো? ওপি ইজিক্যাল টু কত লেখা যাবে? আর পৃথিবীর ব্যাসার্ধ। আর কিউপি সমান আমরা এখানে পেয়েছি ছোট হাতের আর। আচ্ছা, এখন বলো তো এই এম কেজি ভরে বস্তুটা যখন এই যে ছোট হাতের আর ব্যাসার্ধের যে বৃত্তাকার পথ কল্পনা করেছো, তাহলে সেই বৃত্তাকার পথে ঘূর্ণনের ক্ষেত্রে কি বলের প্রয়োজন? কেন্দ্রমুখী বা বিমুখী বলের প্রয়োজন। সেই কেন্দ্র বিমুখী বলটার ডিরেকশন কোন দিকে থাকবে? বাহিরের দিকে, কেন্দ্র বিমুখী বল যেটা এফসি। এবারে আমরা এই রেখাটাকে পিছনের দিকে বর্ধিত করে দিলাম। তো পিছনের দিকে বর্ধিত করে দিলে বলো তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আর এর সাথে ক্যাপিটাল আর কত অ্যাঙ্গেল তৈরি করবে? এটাও কত হয়ে যাবে? থিটা হয়ে যাবে। এবার সেই থিটার বিপরীত অ্যাঙ্গেল কি? বাহিরের দিকে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এটা থিটা। তাহলে এখন বলো এই এফসি, খেয়াল করো, আমি যদি এখানে একটা রেখা কল্পনা করি ও পি আর, এই যে পি আর রেখার সাথে কেন্দ্র বিমুখী বলটা কত অ্যাঙ্গেলে ক্রিয়াশীল বলো? থিটা। সেটা অ্যাঙ্গেলে ক্রিয়াশীল। তাহলে বলো তো এফসি কি? এফসি যেহেতু অ্যাঙ্গেলে ক্রিয়াশীল, এফসি তো একটা বল, তো বল যেহেতু একটা ভেক্টর যদি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল হয়, তাহলে সেটা কি হয়? উপাংশে বিভাজিত হয়ে যায়। তাহলে বলো পি আর বরাবর এফসি এর উপাংশ কত হবে বলো? এফসি কত লিখবো আমরা বলো? cos থিটা। cos থিটা। কি সবাইকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এফসি cos আর থিটা। তার 90 ডিগ্রি বরাবর যেটা তৈরি হবে ওই কম্পোনেন্ট আমাদের এখানে প্রয়োজন হয়, ওটার ঘূর্ণনের ক্ষেত্রে এটা কাজ করবে, তাহলে সেটা হচ্ছে এফসি sin থিটা। এখন বলো তো এই যে পি বিন্দুতে যে এম কেজি ভরে বস্তু তোমরা নিয়েছো বা তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, তো সেই এম কেজি ভরে বস্তুর উপরে দুইটা বল কাজ করছে কিন্তু এখন। একটা হচ্ছে তোমার কোন দিক বরাবর বলো? এটা হচ্ছে তোমার পি আর বরাবর। তো পি আর বরাবর কত আছে? পি আর বরাবর আছে হচ্ছে তোমার এফসি cos থিটা। আর আরেকটা বল কিন্তু তোমার এই বস্তুটাকে পৃথিবীর সেন্টারের দিকে টানছে, সেইটা কি বলো? এই যে তোমার পি থেকে ওয়ের দিকে কিন্তু টানতেছে, সেটা কোনটা বলো? ওজন বা অভিকর্ষ বল। তাহলে সেই ক্ষেত্রে এই যে পি বিন্দুতে যে বস্তুটা আছে সেই বস্তুটার উপরে কার্যকর বল কত এখন বলো? খুব চিন্তা করে উত্তরটা দাও। তাহলে কার্যকর বল আমরা লিখতে পারি এফ থিটা দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি তোমার mg মাইনাস এফসি cos থিটা। দেখো এই লাইনটা বুঝতে পেরেছো কিনা? এই লাইনটাই হচ্ছে আসল, বাকিটা এখন ক্যালকুলেশন করব আমরা। কেন মাইনাস করলাম? কেন দুইটা পরস্পর বিপরীত দিকে, এটা হচ্ছে পি থেকে আর এর দিকে আর একটা হচ্ছে পি থেকে সেন্টারের দিকে, তাহলে ওজনটা বড় হবে, এই জন্য তোমার ওজন থেকে এটা মাইনাস করা হয়েছে, কেননা ওজনই ওই কেন্দ্র বিমুখী বলের অংশটাকে নিষ্ক্রিয় করবে বা যোগান দেবে। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে তোমার এখানে এফ থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এম ইন্টু জি থিটা, মানে ওই যে এফ সমান এম জি যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করা হচ্ছে। এখন থিটা কেন লিখেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কেননা থিটার মান যদি পরিবর্তন হয়,
থিটার মান যদি পরিবর্তন হয় তাহলে এই যে তোমার থিটা পরিবর্তন হলে এফসি কস থিটার মানটা কি হবে বলো? পরিবর্তন হবে? কি তোমরা কি পরিবর্তন বুঝতে হবে। পারছো? হ্যাঁ স্যার। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু mg মাইনাস আর এফসি সমান আমরা কি জানি m ওমেগা স্কয়ার r ইনটু cos থিটা। এবারে আমরা উভয় পক্ষ থেকে আমরা ওই m টাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে g থিটা দ্যাট ইজ ইকুয়াল টু g মাইনাস ওমেগা স্কয়ার ছোট হাতের r ইনটু cos থিটা। এবারে ছোট হাতের r কিন্তু আমরা ছোট হাতের r ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ আমরা কল্পনা করেছিলাম। এখন তোমরা নিজেরা বলো, চিত্র থেকে বলো, পি ও কিউ, পি কিউ ও এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি বলো? এটা পি কিউ ও হবে। তো বলো যে ত্রিভুজ থেকে কি আমরা এটা লিখতে পারি ছোট হাতের r দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল R ইনটু cos থিটা? এটা লেখা যায়? জি স্যার। cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তো cos থিটা ইকুয়াল টু ছোট হাতের r ডিভাইডেড ক্যাপিটাল R। তাহলে ছোট হাতের r ইকুয়াল টু হবে ক্যাপিটাল R ইনটু cos থিটা। দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে সেই মানটা যদি এখানে অ্যাপ্লাই করা হয় তাহলে ফাইনাল আমরা কি পাবো বলো? g থিটা that is equal to g minus ওমেগা স্কয়ার আর আর বলো, বলতে থাকো, কি লিখবো? কুইক বলতে থাকো। আর cos স্কয়ার থিটা। r cos স্কয়ার থিটা। সো দ্যাট ইজ দ্য ইকুয়েশন। এই ইকুয়েশন ব্যবহার করে আমরা কি বের করতে পারবো? ঘূর্ণনের কারণে যে এর মানে যে ভেরিয়েশন হয় সেটা আমরা বের করতে পারি। এখন বলো তো ইস্টে কোন কে অবস্থান করছে বলো? কোন অঞ্চলটা আছে? ই এর দিকে কোন অঞ্চলটা আছে বলো? বিষুবীয় অঞ্চল। তাহলে বিষুবীয় অঞ্চলে বলো এখন থিটার মানটা কত ডিগ্রি হচ্ছে? 0 ডিগ্রি। তো থিটার মান যেহেতু 0 ডিগ্রি হবে তাহলে তোমার এই সমীকরণের মান এখন অ্যাপ্লাই করো। তো এই সমীকরণের মান যদি অ্যাপ্লাই করা হয় তাহলে g 0 ডিগ্রি that is equal to g minus ওমেগা স্কয়ার r into cos স্কয়ার 0 ডিগ্রি। তো cos স্কয়ার 0 ডিগ্রি মানে কত? 1। তার মানে that is equal to তৈরি হচ্ছে g minus ওমেগা স্কয়ার r। এই যে এখন দেখো এই g কিন্তু পৃথিবী পৃষ্ঠে, তো এই পৃথিবী পৃষ্ঠের যে নরমাল যে মানটা ছিল সেই মান থেকে ওমেগা স্কয়ার r মানে ঘূর্ণনের যে অংশটা সেটা কি হচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এই g থেকে যদি ওমেগা স্কয়ার r ঘূর্ণনের এই অংশটা মাইনাস হয়ে যায় তাহলে g 0 ডিগ্রিতে যে মানটা হবে সেটা কি হবে? এখন কমে যাবে। তাহলে কেন কমে গেল? তার মূল ফিজিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে যে ঘূর্ণনের কারণে আমার এখানে কেন্দ্র বিমুখী বল তৈরি হচ্ছে। এই কেন্দ্র বিমুখী বল যোগান দিতে গিয়ে ওজনের কিছু অংশ কমে যায়, ফলে জি এর মানটা কি হয়? কমে যায়। এবারে চলে এসো তোমার নর্থ পোলে তুমি যখন যাবে, চিত্রে চলে এসো, এনে যখন যাবে তখন অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে বলো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে। তাহলে g 90 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? g মাইনাস ওমেগা স্কয়ার ক্যাপিটাল R ইনটু cos স্কয়ার কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো হোয়াট ইজ দিস? cos স্কয়ার 90 ডিগ্রি মানে কত? 0। দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে সেই ক্ষেত্রে কি এখন বলো তো g এর মানের কি ভেরিয়েশন হয়েছে না ওটাই আছে বলো? ভেরিয়েশন হয়েছে। ওটাই আছে। তাহলে কি শিখলাম আমরা বলো? তাহলে এখানে এই কেন্দ্র বিমুখী বলের যে অংশটা সেটা 0 হয়ে গেল। তার মানে আমরা কি বলবো এখন বলো? তাহলে নিশ্চয়ই তাহলে পৃথিবী যেহেতু উত্তর দক্ষিণ মেরুকে কেন্দ্র করে ঘুরছে তার মানে ওখানকার বস্তু ওই নর্থ মেরুতে যে বস্তুটা আছে সেই বস্তুটার কি পরিবর্তন হয়েছে অবস্থান না ওখানেই আছে? ওখানেই আছে। তার মানে কি? তার মানে আসলে এখানে ঘূর্ণনের কোন ক্রিয়া, ঘূর্ণনের যে প্রভাব সেটা কি নর্থ পোলে আছে না নাই? নাই। তার মানে নর্থ মেরুতে ঘূর্ণনের প্রভাব না থাকার কারণে তোমার এখানে কেন্দ্র বিমুখী বলও তৈরি হবে না, আর কেন্দ্র বিমুখী বল তৈরি না হওয়ার কারণে সেখানে জি এর মানটাও কি হবে? বেশি হবে। এটা আমরা পৃথিবীর আকৃতিগত কারণ, পৃথিবী যদি একদম গোলও হয় সেক্ষেত্রে কিন্তু মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি হবে আর বিষুবীয় অঞ্চলে জি এর মান কম হবে। সেটা কেন কম হবে বেশি হবে সেটাই ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে ঘূর্ণনের কারণে যেহেতু আমার এখানে কেন্দ্র বিমুখী বল তৈরি হবে সেই অংশটাকে নিষ্ক্রিয় করতে গিয়ে এই জি এর মানের ভেরিয়েশনটা হচ্ছে। তাহলে আমরা মোটামুটি আমার ঘূর্ণনের কারণে যে জি এর মানের ভেরিয়েশন হয় সেই বিষয়গুলো আমরা এখানে জেনে গেলাম। তো এবারে বলতো আমরা যদি একটা অঙ্ক করতে চাই, বলতো 30 ডিগ্রি অক্ষাংশে জি এর মান কত হবে? এটা আমরা বের করতে চাই। 30 ডিগ্রি অক্ষাংশে জি এর মান কত? তাহলে 30 ডিগ্রি অক্ষাংশে জি এর মান বের করার জন্য আমাদের সমীকরণ কি? সমীকরণ হচ্ছে জি থিটা দ্যাট ইজ ইকুয়াল টু জি মাইনাস এই জিটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে দ্যাট ইজ ওমেগা স্কয়ার r ইনটু cos স্কয়ার থিটা দ্যাট ইজ ইকুয়াল টু জি মানে কত? 9.8 মাইনাস ওমেগা মানে কত বলো? 2 পাই ডিভাইডেড টি তার উপর কি হোল স্কয়ার ইনটু ক্যাপিটাল R ইনটু cos স্কয়ার থিটা। ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়াল টু তোমরা নিজেরাই পারবে এখন 9.8 মাইনাস 2 ইনটু পাই মানে 3.14। এবারে বলো টি এর মানটা কত বলো?
তো ঘূর্ণনের কারণে নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে সেক্ষেত্রে আবর্তন কালটা কত? আহ্নিক গতি, যেটা আহ্নিক গতি t equal to কত? 24 আওয়ার্স, রাইট? দ্যাট ইজ ইকুয়াল টু কত? ৮৬,৪০০ সেকেন্ড, 24 ঘন্টা। 24 ঘন্টা। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। রেসপন্স করো, হ্যাঁ রেসপন্স করো। তোমরা কি এখনো ঘুমের ঘোরের মধ্যে আছো নাকি? তাহলে এটা হচ্ছে ৮৬,৪০০ এর উপরে হোল স্কয়ার ইনটু পৃথিবীর ব্যাসার্ধ, সেটা কত? 6.4 ইনটু 10⁶, রাইট? ইনটু কজ স্কয়ার থিটার মানটা কত? 30 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা ওই যে জি 30 ডিগ্রিতে তোমার 30 ডিগ্রি অক্ষাংশে যে মানটা কত হবে সেটা আমরা পেয়ে যাবো। বাসায় ক্যালকুলেশন করবে, হ্যাঁ। তো এই জি এর 30 ডিগ্রি অক্ষাংশে জি এর মান বের করতে পারলে এই বস্তুটার ওজন কি বের করা যাবে না? ওজন মানে কত? ওজন মানে জি, স্যার। ডাব্লু 30 ডিগ্রি, M দ্যাট ইজ কত লিখবো? এম ইনটু জি 30 ডিগ্রি। জি 30 ডিগ্রি দেখা বুঝতে পেরেছো কিনা? তাহলে যে কোনো ডিগ্রি অক্ষাংশে জি এর মান যদি চাওয়া হয় তাহলে তোমরা বের করতে পারবে কিনা সেটা কিন্তু আমাকে check করো। জি স্যার। জি স্যার। তাহলে জি এর মানের যে ভেরিয়েশন ছিল, বিভিন্ন কারণে যে জি এর মানের ভেরিয়েশন হয়, সেই ভেরিয়েশন গুলো আমরা শিখলাম এবং তার সংশ্লিষ্ট যে ম্যাথ গুলো আছে, আরো অনেকগুলো ম্যাথ আছে, হ্যাঁ তোমরা দেখবে। আমি যে বিভিন্ন ডিগ্রিতে জি এর মানের যে পরিবর্তন হয়, তো জি এর মানে পরিবর্তন হলে ওজনেরও পরিবর্তন হবে। এই কনসেপ্ট গুলো ব্যবহার করে কিন্তু সৃজনশীল প্রশ্ন হয়, সেই বিষয়গুলো তোমরা একটু দেখে নিবে। এবারে চলে আসো পরবর্তী গুরুত্বপূর্ণ আর একটা টপিক, এটা আমি খুবই অল্প সময় পড়াবো, এগুলো সম্ভবত তোমাদের জানা আছে। বলো তো মহাকর্ষীয় ক্ষেত্র কথাটার নাম শুনেছো কিনা এটা আমাকে বলো। মহাকর্ষীয় জি স্যার। মহাকর্ষীয় ক্ষেত্র। তো পূজা বণিক বলো তো মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে? এরপরে আমরা স্যার, পড়বো কোন মহাকর্ষীয় দুটো ক্ষেত্র। বস্তু বলো। কোন বস্তুর মহাকর্ষের বল যে ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত থাকে। হ্যাঁ, এবারে আর কেউ কিছু বলতে চাচ্ছ? আমি কি লিখতেছি এটা কি দেখা যাচ্ছে? দেখো তো। জি জি স্যার। স্যার। হ্যাঁ স্যার। এই কথাগুলো তোমাদের কি জানা আছে নাকি অজানা? বলো। জানা। তো জানা থাকলে এখন বলতে থাকো, প্রত্যেকটা একটা করে বলতে থাকো। মহাকর্ষীয় বিভব, এই তিনটা টপিক আমরা খুব ছোট আকারে পড়াবো, খুব বেশি সময় এখানে নেওয়া যাবে না। মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে সেটা তো তোমরা একজন বলেই দিয়েছে, যে তোমার কোন একটা বস্তুর চারপাশে বা যে অঞ্চল ব্যাপী তার মহাকর্ষীয় প্রভাব বিদ্যমান থাকে। এর অর্থ হলো যে তোমার ওই ক্ষেত্রের মধ্যে, ওই অঞ্চলের মধ্যে যদি আরেকটা বস্তু স্থাপন করা হয় তাহলে সেই বস্তুটা আকর্ষণ বল লাভ করবে। তো যে অঞ্চল ব্যাপী এই ঘটনাটা ঘটে, তার মহাকর্ষীয় প্রভাবটা বিদ্যমান থাকে, সেই অঞ্চলটার নামই হচ্ছে তোমার মহাকর্ষীয় ক্ষেত্র, গ্র্যাভিটেশনাল ফিল্ড। হ্যাঁ, এটা নির্দিষ্ট না, এটা তোমার অসীম পর্যন্ত না? হ্যাঁ, এটা অসীম পর্যন্ত হয়, অসীম পর্যন্ত হয়। আচ্ছা, তো অসীম মানে আসলে অনেক দূরে না, কিন্তু ম্যাথামেটিক্যালি ইনফিনিটি, কিন্তু বাস্তবে আসলে একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করার একটা নির্দিষ্ট এরিয়া থাকবে। তো সেই এরিয়াটাই হচ্ছে তোমার মহাকর্ষীয় ক্ষেত্র। এবারে চলে আসো মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতা কাকে বলে, এটাও মনে হয় তোমাদের জানা আছে। বলো মহাকর্ষীয় প্রাবল্য কি জিনিস? আমি একটু যদি একটু চিত্র দিয়ে বোঝাতে চাই, যে ধরো এটা একটা বস্তু, হ্যাঁ এই বস্তুটার ভর হচ্ছে ধরো ক্যাপিটাল এম। তো এই বস্তুর কারণে চারপাশে এরকম একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হয়েছে, এটাকে আমি মহাকর্ষীয় ক্ষেত্র নামকরণ করলাম। এরকমই হবে তা না, আমি জাস্ট বোঝানোর জন্য আমি দিয়েছি। তো এই ক্ষেত্রের মধ্যে ধরো এখানে ছোট হাতের একটা এম কেজি ভরে একটা বস্তু স্থাপন করা হলো। তাহলে এখন ক্ষেত্র কে তৈরি করেছে? বলো। প্রত্যেকটা বস্তু ক্ষেত্র তৈরি করবে, কিন্তু আমার এখানে গুরুভার যে বস্তু, এই ক্যাপিটাল এম ভরে যে বস্তু, সে ক্ষেত্রটা তৈরি করবে। তার কারণ আর ছোট হাতের এম ভরের যে বস্তুটা, এই এম এর মানটা অনেক ছোট ক্যাপিটাল এম এর তুলনায়। তার মানে আমার এই ছোট হাতের এম এর কারণে যে ক্ষেত্রটা তৈরি হবে সেটা অনেক ক্ষুদ্র। তার মানে এই ক্যাপিটাল এম এর কারণে যে মহাকর্ষীয় ক্ষেত্রটা তৈরি হবে, তার প্রভাবে এই ছোট হাতের এম এর জন্য যে মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হবে, সেটা প্রভাবটা নাকচ হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আলটিমেট কে মহাকর্ষীয় ক্ষেত্রটা তৈরি করেছে? বলো ক্যাপিটাল এম। তাহলে তোমার তাহলে ক্যাপিটাল এম, তাহলে যে মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করবে সে বল প্রয়োগ করবে, আর বলটা লাভ করবে কে? বলো। উত্তর হচ্ছে এই ক্ষেত্রের মধ্যে ছোট হাতের এম ভরে যে বস্তুটা স্থাপন করেছে সে এই বলটা লাভ করবে। তাহলে প্রাবল্যের সংজ্ঞাটা হচ্ছে, মহাকর্ষীয় প্রাবল্যের সংজ্ঞা হচ্ছে যে মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে একক ভরের একটা বস্তু স্থাপন করা হলে সেটি যে বল লাভ করে তাকেই ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতা বলা হয়। তো বলতো এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে এম কেজি ভরে বস্তু স্থাপন করা, সেটি যদি এফ বল লাভ করে,
তাহলে প্রাবল্যের সংজ্ঞায় কত কেজি ভরে বস্তুর উপরে ক্রিয়াশীল বল বলা হচ্ছে? 1 কেজি ভরে বস্তুর উপরে। তাহলে 1 কেজি ভরে বস্তুর উপরে ক্রিয়াশীল বল F ডিভাইডেড কত m, দ্যাট ইজ ইকুয়াল টু মহাকর্ষীয় প্রাবল্য E। এই মহাকর্ষীয় প্রাবল্যকে আমরা E দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে মহাকর্ষীয় প্রাবল্য E সমান কত পেয়ে গেলাম আমরা? F ডিভাইডেড m। এই সূত্রগুলো কি তোমরা দেখেছো 9 10 এ? জি স্যার। কিন্তু তোমরা হয়তো হ্যাঁ পড়ো স্যার। নাই। তো এটার একক কি, মাত্রা কি বের করা যাবে না? বলের একক কি নিউটন আর ভরের একক কি কেজি। তাহলে মানে মহাকর্ষীয় প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কেজি। এইগুলো একটু দেখবে, হ্যাঁ, এগুলোতে আমি সময় আর নষ্ট করা যাবে না। এবারে তোমার এই ধরো তোমার এটা একটা গুরুভার বস্তু, এই গুরুভার বস্তুটাকে আমরা নামকরণ করলাম ক্যাপিটাল M, তার ভর। এই বস্তু হতে ধরো এখানে 1 কেজি ভরে একটা বস্তু স্থাপন করা আছে আর দূরত্বে এ বিন্দুতে। তাহলে এই এ বিন্দুতে যে 1 কেজি ভরে বস্তু স্থাপন করেছো তার উপরে ক্রিয়াশীল মহাকর্ষীয় মানে বলের বা প্রাবল্যের যে সমীকরণ সেটা হচ্ছে তোমার E, দ্যাট ইজ ইকুয়াল আমরা লিখবো gm ডিভাইডেড r স্কয়ার। কেননা এখানে 1 কেজি ভরে বস্তু স্থাপন করেছে। তাহলে মহাকর্ষীয় সূত্র, নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? F ইকুয়াল টু g ক্যাপিটাল M ইনটু 1 কেজি ডিভাইডেড কত লিখবো আমরা? r স্কয়ার। তাহলে 1 কেজি ভরে বস্তুর উপরে ক্রিয়াশীল বলকে কি বলা হয়? প্রাবল্য। তো প্রাবল্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি? E দিয়ে। এই জন্য আমরা F এর পরিবর্তে কি নামকরণ করেছি? তাহলে এটাই হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য বের করার সমীকরণ। এই সমীকরণ ব্যবহার করে অঙ্ক করতে হবে, ঠিক আছে? অঙ্ক করতে হবে। জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর এম হচ্ছে যে বস্তুটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করবে তার ভর, আর আর হচ্ছে যে দূরত্বে প্রাবল্য বের করবে সেই দূরত্বটা হচ্ছে আর। এবারে চলে আসো মহাকর্ষীয় বিভব। বলো মহাকর্ষীয় বিভবের সংজ্ঞা কি? বলো। বিভবের সংজ্ঞা হলো, এই যে তোমাদের এক ফ্রেন্ড বললো যে অসীম হতে, তার মানে এই যে অসীম হতে মানে অসীম বলতে কোথায় বোঝানো হয়? মহাকর্ষীয় ক্ষেত্রে বাহিরে যে কোনো বিন্দুই হচ্ছে অসীম। তো অসীম হতে ধরো 1 কেজি ভরে কোন একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে ভিতরে আনতে, বলতো ভিতরে কি আপনা আপনি যাবে নাকি কাজ করে নিয়ে যেতে হবে? ধরো এই বিন্দুতে কাজ আমরা, করতে হবে। তাহলে অসীম হতে 1 কেজি ভরে কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে অভ্যন্তরে কোনো বিন্দু আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজটাই হচ্ছে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। বলো তো আমি কি বললাম? সাবরিনা আফরোজ বলো মহাকর্ষীয় বিভবের সংজ্ঞাটা বলো। অসীম হতে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় প্রাবল্যের মধ্যে আনতে যে কাজ ক্ষেত্রের সম্পন্ন মধ্যে, হয় তাকে প্রাবল্য না, মহাকর্ষীয় মহাকর্ষীয় বিভব ক্ষেত্রের বলে। ভিতরে কোনো বিন্দুতে আনতে সম্পাদিত কাজকে বলা হয় ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। তো বলো তো 1 কেজি ভরে বস্তুকে যদি আমি ক্ষেত্রে বাহির থেকে ভিতরে আনতে, এখন ম্যাথমেটিক্সে চলে যাচ্ছি আমরা, কি মানে m কেজি ভরে বস্তুকে যদি আমরা মহাকর্ষীয় ক্ষেত্রে বাহির থেকে ক্ষেত্রে ভিতরে আনতে W জুল কাজ করতে হয়, তাহলে অসীম হতে 1 কেজি ভরে বস্তুকে ভিতরে আনতে কত কাজ করতে হবে? W বাই m জুল। W বাই m জুল, m এটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব। তো বিভবকে আমরা v দিয়ে প্রকাশ করি, হ্যাঁ। তাহলে বিভবের একক কিন্তু হচ্ছে তোমার জুল পার কত? বলো, জুল পার কেজি। তাহলে মহাকর্ষীয় বিভবের একক কি, মাত্রা কি, বিষয়গুলো কিন্তু তোমরা একটু দেখবে, এগুলো ভেরি সিম্পল জিনিস, এগুলোর দিকে আমি যাব না। এবারে আমরা মহাকর্ষীয় বিভব বের করার একটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে, ধরো এই বস্তুটার জন্য একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এখানে এই বিন্দুতে আমরা মহাকর্ষীয় বিভবটা বের করতে চাচ্ছি আর দূরত্বে এ বিন্দুতে। তাহলে এটা বের করার যে ফর্মুলা, আমি ডিটেলস আর যাব না, সেই ফর্মুলাটা হচ্ছে তোমার v দ্যাট ইজ ইকুয়াল টু তোমার gm ডিভাইডেড, এখানে একটা মাইনাস সাইন চলে আসে, ডিভাইডেড আর। এই সমীকরণ ব্যবহার করে আমরা মহাকর্ষীয় বিভব বের করতে পারি। এটা ডিটেলস ক্যালকুলেশন হচ্ছে তোমার এই এ বিন্দুতে 1 কেজি ভরে একটা বস্তু স্থাপন করা হয়। তাহলে 1 কেজি ভরে বস্তুকে যদি আমরা এদিকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র dr পরিমাণ সরণ ঘটাই, তাহলে কৃত কাজ হয় dw ইকুয়াল টু f ইনটু dr। f মানে হচ্ছে 1 কেজি ভর যেহেতু, সুতরাং gm ডিভাইডেড কত লিখতে পারি আমরা? r স্কয়ার ইনটু dr। তাহলে অসীম হতে ভিতরে আনার জন্য টোটাল কাজ পাওয়ার জন্য কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় নিয়ে যাব? অসীম থেকে আর দূরত্বের মধ্যে নিয়ে আসবো। তাহলে gm ডিভাইডেড r স্কয়ার ইনটু dr, এই যে সমীকরণটা, এই সমীকরণ ব্যবহার করলেই, ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাবে। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি? মহাকর্ষীয় বিভব বের করতে পারি। এই প্রাবল্য আর বিভব সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আগামী ক্লাস